আমি আপনাদের সকলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। মোদীজি, অনেক অনেক স্বাগত আপনাকে। ধন্যবাদ রজত বাবু, অনেক দিন পর আপনার এখানে আসার সুযোগ পেয়েছি। মোদীজি, যখনই নির্বাচন আসে একটু শান্ত হন। বসুন আপনারা। আপনারা অনুগ্রহ করে নিজেদের এনার্জি বাঁচিয়ে রাখুন। আপনাদের 4 তারিখেও এনার্জির প্রয়োজন পড়বে। মোদীজি, যখনই নির্বাচন হয় আর আপনি সামনে আসেন তো জনতার মধ্যে এরকম উত্তেজনা দেখা যায়, উৎসবের পরিবেশ তৈরি হয়ে যায়। আর আপনি যে স্লোগান দেন সেই স্লোগানগুলোয় মানুষ খুব আনন্দ পায়। এবার আপনি বলেছেন আব কি বার 400 পার। তো আমি দেখছিলাম ডিজিটাল মিডিয়াতে কেউ লিখেছে हौले हौले हो जाएगा प्यार अब की बार 400 पार। ডিজিটাল মিডিয়ায় একজন লিখেছে दिल का भंवर करे पुकार अब की बार 400 पार। আবার এটাও লিখেছে যে चटनी के बिना ढोकला बेकार अब की बार फिर से मोदी सरकार। আর ক্রিয়েটিভিটির উদাহরণ দেখাচ্ছি, লিখেছে साइकिल से जाएं हाथ से कमल का बटन दबाएं। আবার এটাও লিখেছে बेईमानों के लिए मोदी जहर है, गद्दारों के लिए मोदी कहर है और देश में मोदी की लहर है। আবার কেউ এমনটাও লিখেছে যে नतीजों के बाद राहुल होंगे फरार अब की बार 400 पार। তো এই যে একটা উন্মাদনা প্রতিটা নির্বাচনেই দেখা যায়। ভালো হয়েছে যে আমার এখানে আসার সুযোগ হয়েছে, আর আপনি রিসার্চ করে বেশ কিছু কম্পাইল করেছেন। আমি নিজে সারাক্ষণ এত ব্যস্ত থাকি যে এইসব বিষয় আমার নজরে কিন্তু কমই আসে। সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা বলা হয়নি, ওরা যেমন বিয়ের কার্ড ছাপানো হয় সেভাবে বিয়ের প্রোগ্রাম ছাপিয়েছে। ওরা লিখেছে 1 জুন মেহেন্দি আর 2 তারিখ কেজরিওয়ালের বিদায়, 4 জুন ব্রেকফাস্ট আর তারপর হলদি, আর লাঞ্চে কান্নাকাটি শুরু। 3টের সময় ইভিএম এর পালকিতে ফেরত আসা, 5টায় বিপক্ষ বিদায়, 6টার সময় বিদায়ের কান্না, আর 7টার সময় পাপ্পু যাবে ইটালি। যদি আপনার কাছে এই বিয়ের কার্ড থাকে তাহলে সবাইকে দেখিয়ে দিন, যাতে সবাই জানতে পারে এই যে যে কি দেখুন, লেখা এই আছে। হলো সেই কার্ড। আপনারা সবাই দেখতে পাচ্ছেন। চেষ্টা করছি যদি স্ক্রিনেও দেখানো যায়। এখন এটা তো বিয়ের কম বিদায়ের বেশি মনে হচ্ছে। এটা তো জানি যে দেশের যে যুব সমাজ, তাদের যে ক্রিয়েটিভ মাইন্ড আছে সেইটাই নির্বাচনে যথেষ্ট অ্যাক্টিভ হয়ে পড়ে, আর সেই কারণে ওরা প্রতিটা জিনিসে, স্লোগানেও, ব্যঙ্গতেও আর খুবই কম শব্দে বিশ্বাসও প্রকাশ করে। এখন যদি 400 পারের কথা বলি,
তো এর দুটো ব্যাপার আছে। এক তো এটা বিজেপির বানানো কোনো স্লোগান নয়, এটি জনতার হৃদয় থেকে উৎসারিত একটি ভাবনা। যতদূর মোদির ব্যাপারটা রয়েছে, আপনারা দেখবেন যে ১৯ থেকে ২৪ পর্যন্ত আমরা প্রায় ৩৬০টা জিতে এসেছিলাম, আর সংসদে ২-৩টে দল এমন ছিল যারা সমানে আমাদের পাশেই ছিল। তাই যদি এনডিএ প্লাস দেখি তাহলে আমরা অলরেডি ৪০০ ছিলাম। ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত সংসদে আমরা ৪০০ ছিলাম, মানে ৪০০। এবার ধরুন যদি আপনার পরিবারের কোনো বাচ্চা ৯০ নম্বর নিয়ে আসে, তাহলে ওর যত বিরোধী বা ওর কম্পিটিটর যতজনই ক্লাসে রয়েছে, কেউ ৩০ পেয়েছে, কেউ ৪০ পেয়েছে, তবু আপনি ওকে বলবেন না আর বাকিরা ৪০ পেয়েছে, তুমি ৫০ পেলেই যথেষ্ট। আরে কেন ৯০ জন্য এত পরিশ্রম করেছো? আপনি ওকে বলবেন যে আরে ভাই এবারে ৯০ পেয়েছো, পরের বার ৯৫ এর জন্য চেষ্টা করো। তো ৪০০ পাওয়ার পরেও আমি তো আমার সঙ্গীদের বলবই যে দাদা আমাদের তো আরো এগিয়ে যেতে হবে, সেই জন্য ৪০০ পার বলেছি। দ্বিতীয়ত, এইরকমই কোনো ক্রিয়েটিভ মাইন্ড আমাকে উপদেশ দিয়েছিল যে ৩৭০ মানুষের মনে এমন স্থির বসে গেছে রীতিমতো পাকাপাকি ভাবে, আর ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে দেশের ঐক্যের জন্য যে প্রচেষ্টা, তাতে ধারা ৩৭০ নিয়ে যে কাজ করা হয়েছে সেটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতের বিকাশের যাত্রায়। সেই জন্য একজন বলেছিল যে আপনাদের টার্গেট করা উচিত বিজেপিরই ৩৭০। তো সেই ৩৭০ ধারা থেকে এটাকে আমাকে কাশ্মীরেরই একজন সঙ্গী বলেছিল যে ৩৭০ সিট, সেজন্য আমি সংসদে বলেছি যে ভাই এমন লোকও আছে যারা আমায় বলে বিজেপির ৩৭০ পাওয়া উচিত, কারণ ৩৭০-এর গুরুত্ব আছে, মানুষের মনে এটা রেজিস্টার হয়ে যাবে। মোদিজি, আমার মনে আছে যখন ৫ বছর আগে আপনি এইভাবেই মানুষের সামনে এসেছিলেন নিজের কাজের বিষয় বলার জন্যে, তার কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন আহমেদাবাদে, বড় স্টেডিয়ামে গিয়েছিলেন, আর তারপর উনি ওখানে স্লোগান তোলেন আপ কি বার ট্রাম্প সরকার, উনি হেরে যান। তারপর জো বাইডেন আসেন। এখন তো যত বিরোধীরা আছে এটা বলছে যে এবার তো মোদিজির সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ হয়ে যাবে, উনি তো ট্রাম্পের সঙ্গে ছিলেন, এখন জো বাইডেন এসে গেছেন। আর আমরা দেখেছি যে টার্ম শেষ হতে হতে জো বাইডেন আপনাকে ডাকেন এবং হোয়াইট হাউসে এত সম্মান দেখান যা আমরা আগে কখনো দেখিনি। I'm honored to be the first to have you here in 15 years. Yeah. Prime Minister Modi, welcome back to the White House. I cannot imagine His Excellency Modi getting intimidated or being forced to take any steps or actions that would go against the national interests of India and the people of India. And there is pressure against him, I am aware of that. He really wants to do the right thing for India. He wants to be open, he wants to be supportive of new companies, and obviously, but at the same time, make sure it accrues to India's advantage. I am a fan of Modi, so. I said to my friend, the Prime Minister, before the last time I saw someone on the stage here was Bruce Springsteen, and he didn't get the welcome that Prime Minister Modi has got. Prime Minister Modi is the boss. মোদিজি, আগের প্রধানমন্ত্রীদেরও আমরা দেখেছি, আগেও আমাদের প্রধানমন্ত্রী বিদেশে গেছেন, কিন্তু কি কারণ যে পৃথিবীর এই লিডাররা যারা নিজে থেকে খুবই পাওয়ারফুল, যাদের অন্যকে প্রশংসা করার প্রয়োজন নেই, তারা আপনার সম্পর্কে এত ভালোবেসে এত আন্তরিকতায় বলছে, আর
পুতিন তো এটা বলেছেন, মোদি কারোর সামনে ঝোঁকে না। আমাদের দেশের দুর্ভাগ্য এটা যে আগে যে প্রধানমন্ত্রীরা যেতেন, টের পাওয়াই যেত না যে তাঁরা গেছেন। আর ফেরত যখন আসতেন তখনও জানা যেত না যে ফিরেছেন কি ফেরেন। দ্বিতীয়ত, এতে মোদি নেই, এই ভুল ছড়াবেন না। না, আমরা ভুলের মধ্যে থাকব। মোদি হয়তো নিমিত্ত হতে পারে, আর বলাটা সোজা বলে সহজভাবে বলতে গিয়ে লোকে বলেও ফেলে। কিন্তু আসলে যে অলৌকিক ব্যাপার, সেটা ১৪০ কোটি জনসংখ্যার ভারতবর্ষের সামর্থ্য। আর মোদি ২০১৩-তে যখন নির্বাচনের প্রস্তুতি চলছিল, ভারতীয় জনতা পার্টি আমাকে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা করে দিয়েছিল। তো তখন মানুষ আমাকে সেই ভেবেই প্রশ্ন করতে থাকে, আমার অ্যানালিসিস করতে থাকে। আমাকে নিয়ে একটা আলোচনা চলতো, মিডিয়ায় যদি আপনারা দেখে থাকেন তো, আরে এ তো স্টেট থেকে আসছে, এ তো গোটা ভারতবর্ষ বোঝে না, তো এ গোটা পৃথিবী সম্পর্কে কি করে কথা বলবে? এ সারা বিশ্বে কি করে আমাদের কথা পৌঁছে দেবে? বাইরে গিয়ে কি করবে? তারপর যখন টিভি মিডিয়ার যুগ শুরু হয়, তখন আমাকে নিয়ে কথা শুরু হয়, ইন্টারভিউ চলতে থাকে। তো ঘুরে ফিরে এই প্রশ্নটা আসতো যে, ভাই আপনার তো কোনো অভিজ্ঞতাই নেই, আপনি করবেনটা কি বিদেশে গিয়ে? এখন নির্বাচন ভারতে ছিল, কিন্তু সবাই গোটা ইকোসিস্টেমের ফোকাসের ফলে ব্যাপারটা গ্লোবাল হয়ে গেছিল। মোদি ওতেই ফেঁসে যাবে, হুম। এখানে তো ভালোভাবে সামলে নেবে। তো আমি তখন একটা কথা বলেছিলাম, বিদেশ নীতির প্রসঙ্গ ওটাতে তো দেশের একটা কন্টিনিউটি থাকে। যতদূর দেখুন মোদির প্রশ্ন, দেশ না চোখ ঝুঁকিয়ে কথা বলবে, না দেশ চোখ ওপরে তুলে কথা বলবে, কিন্তু এই দেশ চোখে চোখ রেখে কথা বলবে। আর আমি যখন, আমার কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্স হয় না যে আমি একসময় চা বিক্রি করতাম, এ পৃথিবীর কত বড় মানুষ, এই চাওয়ালা কি করবে, আবার চা ব্যবহার করবে আর কি করবে। মোদিজি হোয়াইট কিন্তু হাউসে আমার মনে যখনই আমি পৃথিবীর বড় বড় ব্যক্তিত্বদের সাথে, ওরা তো হাইট বডিতেও বড় হয়, আর ওদের রঙও উজ্জ্বল হয় বেশি, গোটা ব্যাপারটা আমাদের প্রভাবিত করে। কিন্তু যখন দেখা করি তখন আমি মোদি থাকি না। যখন আমি ওদের সাথে হাত মেলাই তখন আমি বুঝতে পারি যে ১৪০ কোটি দেশবাসী আমার সঙ্গে সঙ্গেই আছে। আর যখন আমি ১৪০-এর মেজাজেই চলি, তখন আমার পৃথিবীটা খুবই ছোট মনে হয়। আমার মনে হয় আমার দেশের কাছে কোনো কিছুর অভাব নেই, সামর্থ্যের কোনো অভাব নেই। আমি এই বিশ্বাসে পরিপূর্ণ থাকি, আর তার একটা প্রভাব তো থেকেই থাকে। সামনের জনের মনে হয়, আরে কাল তো এমন ভাবে কথা বলতো না, আগে তো সোজা দাঁড়াতেই পারতো না, এখন তো এইভাবে দাঁড়াচ্ছে। তো তখন তারও ধারণাটা বদলে যায়। আমারও আশ্চর্য লাগে যে প্রেসিডেন্ট জো বাইডেনের মতো পাওয়ারফুল ব্যক্তি G7-এ আপনাকে খুঁজতে খুঁজতে আসেন যে কোথায় গেলেন মোদিজি। এই কথাটা সত্যি যে ব্যক্তিগতভাবে আমাদের সম্পর্কে বেশ ঘনিষ্ঠতা আছে, খোলামেলা ব্যাপারটা আছে। প্রত্যেকের সঙ্গে আমার অফিসিয়াল কথাবার্তা ছাড়াও ইনফর্মাল কথাবার্তার পর্ব ভালোই চলে। আমার টেলিফোন কলও অনেক হয়ে থাকে। আর আমি ইফস অ্যান্ড বাটস নিয়ে কথা বলি না। আহ, যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে, এই ধরনের কথা আমি বলি না।
বৃষ্টি হলে আমি বলবো যে হ্যাঁ হবে, না হলে বলবো যে না হবে না। মানে খুব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমার কথা হয়। আর জগৎ এটাই পছন্দ করে। পৃথিবী ব্যাকা ব্যাকা কথার চেয়ে ওদের জানা আছে, যেমন আমি রাশিয়া থেকে এই সময় পেট্রোলিয়াম ইত্যাদি আনাই, কারণ আমাকে তো আমার দেশের লোকেদের পৃথিবীতে যে পেট্রোলের মূল্যবৃদ্ধি হয়েছে তার প্রভাব আমাদের দেশের উপর না পড়ুক। তো আমি তো যেখান থেকে সস্তা পাবো আমি নেব। আমি তো আমার দেশের জন্য নিচ্ছি, কেউ আমার প্রশংসা করবে সেই জন্য থোড়েই আমি নেব। অনেকে আমাকে বলে যে আরে বাবা আমেরিকা অসন্তুষ্ট হয়ে যাবে, আর আমি বলি কাউকে সন্তুষ্ট করতে হলে দেশের 140 কোটি লোককে খুশি করব, অন্য কাউকে সন্তুষ্ট করব না। আর আমি ব্যবসা চালু রেখেছি, আজ আমি আমার দেশকে বাঁচাতে পেরেছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম রাষ্ট্রপতি পুতিনের সাথে চেয়ারে বসে টিভির সামনে আমি বলেছি যে এটা যুদ্ধ করার সময় নয়। আর সেই জন্য পৃথিবী আমার সম্পর্কে দ্বিধায় থাকে না। এখন ওদের মনে হয় যে এ ভারতবর্ষের আসল প্রতিনিধি, যাই মোদি বলছেন। কিন্তু দেখুন মোদিজি, আগেও আমাদের নেতারা যেতেন, বড় বড় নামকরা নেতারা যেতেন, হয় আপনি আমেরিকার সাথে থাকবেন, নয়তো আপনি রাশিয়ার সাথে থাকবেন। এই কথা বললে ও রেগে যাবে, ওই কথা বললে আবার সে রেগে যাবে। এই ব্যালেন্সটা আপনি চেঞ্জ করেছেন। মূলত আমাদের আমার মনে হয় সেই সময় যে মূল ভাবনাটা ছিল সেটা হলো ইকুয়াল ডিস্টেন্স রাখা। মানে আমরা সবার সাথে ইকুয়াল ডিস্টেন্স রেখে চলব, দূরত্ব বাড়ানো এইটাই মানদণ্ড ছিল। আমি এসে সেটা বদলাই। আমি এই পৃথিবীতে যতটা সম্ভব নৈকট্য বাড়ালাম, ডিস্টেন্স শব্দটাই আমি ভুলে গেলাম। ফলে কি হলো, কারোর মনে হলো যে আরে মিস্টার এ কাছের হয়ে গেছে, বিয়ের মনে হলো আরে আমি পিছিয়ে গেলাম, ও এগিয়ে আসে। এদিকে সি এর মনে হয় মোদির কাছে ওরা পৌঁছে গেছে, আমি রয়ে গেলাম, তখন ও এগিয়ে আসে। তো প্রত্যেকেরই মনে হয় যে ভারতবর্ষের পাশেই থাকা উচিত। আর এখন গ্লোবাল কম্পিটিশন চলছে ভারতবর্ষের কাছাকাছি আসার। আমরা বিদেশ বিভাগে প্রথম কাজ এটাই করেছি যে দূরত্ব বানিয়ে রাখো। কেন না তাতেই আমাদের ভালো। আজ পরিস্থিতি এমন যে আপনারা দেখুন, একটা ঘটনা আমি বলছি। আমি ইসরায়েল যাচ্ছিলাম, তো সবাই এই যে বুদ্ধিমান মানুষ থাকে না, যারা এই জগতে বড় হয়েছে, আমাকে অ্যাডভাইস করে যে স্যার ইসরায়েল যাচ্ছেন তো প্যালেস্টাইনেও যাওয়াই উচিত। ভারতে সেকুলারিজমের অর্থ তো এইটাই যে সকালে বজরংবলীর মন্দিরে গেলে সন্ধ্যায় ইফতার পার্টি করতেই হবে। এই যে একটা ভাবনা চিন্তা তৈরি হয়ে গেছে, তো আমি ভাবি যে ভাই আমি স্ট্যান্ড অ্যালোন যাত্রা করব, আমি ইসরায়েল একা যাব, ইসরায়েল থেকে ফিরে আসব, আমি প্যালেস্টাইন যাব না। কিন্তু যদি আমি প্যালেস্টাইনেও যাই তো সোজা প্যালেস্টাইনেই যাব। আমি এই ক্লাব করে আমাদের দেশের সেকুলারিজমের যে বিকৃতি আছে আমি তার শিকার হব না। আর দেশের স্বাধীনতার পরে আমি প্রথম প্রধানমন্ত্রী যে ইসরায়েল গেছে, ভালো করে কার্যক্রম করেছে আর ফিরে এসেছে। 2-3 মাস বাদে আমি প্যালেস্টাইনের পরিকল্পনা করি, তো আমি সোজা প্যালেস্টাইনে যাই। ওখানে যাওয়ার সময় লজিস্টিক প্রবলেম হয়েছিল, আমার হেলিকপ্টারের প্রয়োজন ছিল, জর্ডান হয়ে যাওয়ার কথা ছিল আমার। জর্ডানের কিং মোহাম্মদ সাহেবের বংশধর, জর্ডানের কিং মোহাম্মদ পয়গম্বর সাহেবের ডাইরেক্ট উত্তরাধিকারী। উনি জানতে পারেন যে আমি এমনি এখান থেকে পাস করছি, উনি নিজের পরিকল্পনা পাল্টে জর্ডান ফিরে আসেন। বলেন আপনি এখানে আসুন, আমরা বসবো, আর আপনাকে হেলিকপ্টার দেশ থেকে আনাতে হবে না, আমার হেলিকপ্টারে যাবেন আর পুরো যাত্রায় আমার ব্যবস্থা থাকবে। এখন জর্ডানের কিং এমন একজন প্রধানমন্ত্রীকে, যিনি কিছুদিন আগে ইসরায়েল ঘুরে এসেছেন, সেইটুকুই নয়, আমি জর্ডানের কিংয়ের হেলিকপ্টারে প্যালেস্টাইন গিয়েছিলাম যখন, তো ইসরায়েলের 6টা বিমান, ওদের এয়ারফোর্সের, তারা আমাকে এসকর্ট করছিল। আর আমাকে মানে জর্ডান সম্মান দিচ্ছে আর আমাকে ইসরায়েল সম্মান দিচ্ছে। আর আমি যাচ্ছিলাম প্যালেস্টাইনে, ইসরায়েলে জানা ছিল, তবু ওরা আমায় সম্মান দিচ্ছে।
আমি যখন কথা বলি, আমি মোদি বলি না, দেশের হয়ে কথা বলি। আর যখন প্যালেস্টাইনে গিয়েছিলাম, ততটাই সম্মান ওরা দিয়েছিল প্যালেস্টাইনে, যতটা ইসরায়েলে দিয়েছিল। কথাটার মানে হলো, দেখুন এখন কিছুদিন আগেই আমরা চাবাহারে খুব বড় এগ্রিমেন্ট করেছিলাম ইরানের সাথে। আর আমি বলছি, এটা সেন্ট্রাল এশিয়ার জন্য একটা খুব বড় গেম চেঞ্জার হতে চলেছে। আপনারা দেখে থাকবেন, কাল আফগানিস্তানের তালিবানরা খুব প্রশংসা করেছে আমাদের সিদ্ধান্তের। আমেরিকা ইরানের ওপর স্যাংশন এনেছে। ইসরায়েল আর আমেরিকার ইরানের মধ্যে যুদ্ধ হতে হতে বেঁচে গেছে। এমন সংকটের সময়ও এটা খুব দুর্ভাগ্য যে ওখানকার রাষ্ট্রপতি তিনিও আমার ভালো বন্ধু, তাকে হারাতে হয়েছে। আর মিস্টার রইস, যার এখন অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে, ওনার স্ত্রীও, আমাদের আলিগড় ইউনিভার্সিটির সঙ্গে ওনার ভালো সম্পর্ক ছিল, মানে জীবনের সম্পর্ক। তো আমার এদের সঙ্গে খুব ভালো ঘরোয়া সম্পর্ক ছিল। একজন ভালো বন্ধুকে হারিয়েছি, সেই দুঃখ পেয়েছি। দেখুন, ওনার মৃত্যুর কিছুদিন আগেই আমি চাবাহারে এগ্রিমেন্ট করেছি। আমি মনে করি যে সেন্ট্রাল এশিয়ায় কিন্তু কেউই এ ব্যাপারে বিরোধিতা করেনি। তার মানে হলো যে যদি আপনি নিজের দেশের মঙ্গল মাথায় রেখে কাজ করেন, আর পৃথিবীতে একটা কথা পরিষ্কার হয়ে যাক, আমার দেশের নীতি কোনো তৃতীয় কারোর উপদেশে আমি বানাই না। আমি নিজের দেশের প্রয়োজনীয়তা বুঝে, তার প্রায়োরিটি বুঝে আমি সেই হিসেবেই চলব। এমনই আরেকটা প্রবলেম রয়েছে কোরিয়া আর জাপানে। বেশিরভাগ নেতা গেলে কোরিয়া যাবে তো জাপান যাবে, নাহলে জাপান যাবে তো কোরিয়াও যাবে, ক্লাব করে। ওদের কথা হলো যে এটা আমাদের ইনসাল্ট, আপনি শুধু আমাদের কাছে কেন আসেন না? আমি বলি ঠিক আছে, আমি আসছি। আমি শুধু কোরিয়ায় গিয়েছিলাম, তারপরে কিছুদিন পর জাপান গিয়েছিলাম। যখন জাপান গিয়েছিলাম তখন কোরিয়া যায়নি। ওদের কাছে মেসেজ যায় যে হ্যাঁ, এই মানুষটার বোধ আছে। তো পৃথিবীতে যে জটিলতা রয়েছে আমি সেটা খুব মন দিয়ে দেখি, খেয়াল করি, আর কারোর প্রথাগত অ্যাডভাইসে একেবারেই চলি না। আর তার পরিণাম এই যে সারা পৃথিবী আজ ভারতের জয় জয়কার হচ্ছে। একটা উদাহরণ আমরা জয় জয়কারে দেখেছি। পাকিস্তানের ছাত্র ইউক্রেনে ভারতের তিরঙ্গা পতাকা নিয়ে তার আড়ালে বেরিয়ে এসেছে। এখন দেখুন আমাদের দেশেও কি সব চলছে। হ্যাঁ, আমি তো অবাক। এই দেশে বা শাসনে যদি কোনো কিছু ভালো হয়, হতে পারে যে যার সহ্য হচ্ছে না সে চুপ থাকবে, এটা তো হতেই পারে। প্রশংসা করো না, এটাও আমি বুঝতে পারি, কিন্তু তার বিরুদ্ধে তো আমি দেখছি এমন সময়ও সাংবাদিকেরা আমায় প্রশ্ন করে, সত্যি কি আপনি ফোন করেছেন ইউক্রেনে? সত্যি আপনি পুতিনকে ফোন করেছিলেন? বলেছিলাম আপনার এখন কল ডিটেলস বের করে নিন, আমি তো ক্লান্ত হয়ে গেছি জবাব দিতে দিতে। এই লোকেদের কি আর কোনো কাজই না, নেই নাকি? আসলে আগে না, কখনো না। হয়নি। আগে আপনি কখনো বলুন। এমন হয়নি দুজন রাষ্ট্রনেতার সঙ্গে কথা বলে নিজের ছাত্রদের জন্য রাস্তা বার করে দিচ্ছে। সেই জন্য সমস্যা এটাই যে ওনারা কখনো ভাবেনি যে ভারতবর্ষের তিরঙ্গার কতটা শক্তি। আর আমার প্রথম অভিজ্ঞতা আমি বলছি, আমি সব কিছু অবজার্ভ করি, স্টাডি করি, অ্যানালিসিস করি। আমি প্রথম কবে বুঝি? যখন নেপালে ভূমিকম্প হয়েছিল। আর যতটা সাহায্য করতে পারি করি, কারণ দায়িত্ব। আর আমার একটা অভিজ্ঞতাও ছিল গুজরাটে ভূমিকম্পের পরে কাজ করে, ভালো অভিজ্ঞতা হয়েছিল। আমি খুব লিড করতাম, মানে মোবিলাইজও করতাম। তো আমি ওখানে দেখি যে পৃথিবীর প্রায় 40 দেশের লোক যাদেরকে সাহায্য করে নেপাল থেকে বাইরে নিয়ে এসেছিলাম। তো সেই দিন আমি বুঝে গিয়েছিলাম যে এখনো পর্যন্ত হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে হেল্প, এই দায়িত্ব শুধু পশ্চিমেরই ছিল। আমি তখনই সিদ্ধান্ত নিই এই দায়িত্ব এবার আমরা নেব। আর এই জন্যই আপনারা দেখে থাকবেন, কোভিডে আমরা চায়না থেকে মানুষের ফেরত নিয়ে আসি, প্রচুর অন্য দেশের মানুষকেও নিয়ে আসি। ইয়েমেনে সমস্যা হয়, অন্য দেশের লোকেদের নিয়ে আসি, পরে তাদের নিজেদের দেশে ফেরত পাঠাই। এখন সুদানে হয়েছে, আমাদের দেশের সাথে অন্য দেশের লোকও ফেঁসে গেছিল, ওদেরকেও নিয়ে আসি। তো আজ পৃথিবীতে
যেখানে কখনো আমাদের নাম ছিল না, এমন ভাবা হতো যেন এটা পশ্চিমের দুনিয়ারই এক প্রকার মানে ওনারশিপ ছিল আর কি। মানে সেই মানে এই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কাজ করতে হলে ওরাই শুধু করবে, এদের দিয়ে যেন কিছুই সম্ভব নয়। সে তেমন যে ভারত কি করবে আমার কাছে জানতে চায় যে আপনারা করবেন কিভাবে, আর আমি করেও দেখাই। এখন যেমন আর্টিকেল 370 যখন উঠিয়ে দিলেন, তখন কি আপনার চিন্তা ছিল না যে মিডল ইস্টের দেশ অসন্তুষ্ট হবে, কোনো আরব কান্ট্রি আমাদের ওপর রুষ্ট হবে, আমাদের কিছু কাজ বন্ধ করে দেবে? দেখুন, এটা খুব ভালো একটা প্রশ্ন, আর এর জবাব আমার একটু দীর্ঘ হয়ে যাবে কিন্তু এবার। আর এই প্রথমবার এরকম বিষয় আপনি আমাকে এমন জায়গায় প্রশ্ন করেছেন যে আমি চেষ্টা করছি একটু আর্টিকুলেট করার জন্য, কারণ হঠাৎ করে আমাকে প্রশ্ন করেছেন। তো দেখুন, আমাদের দেশে যখনই কাশ্মীরের প্রসঙ্গ আসে, তো ৭০ বছর পর্যন্ত এটাকে ইন্টারন্যাশনালাইজ করে রাখা হয়। পৃথিবীর সব দেশ কাশ্মীরের বিষয়ে ভারতকে কাঠগড়ায় দাঁড় করায়। কিছুটা অটল বিহারী বাবু চেষ্টা করেছিলেন যে টেররিজমকে সেন্টার পয়েন্টে আনার, কিন্তু সব মিলিয়ে পৃথিবীতে, আর এই জন্য ৩৭০-এর বিষয়েও স্বাভাবিক ছিল যে পৃথিবীতে সবাই খুব বেশি অসন্তুষ্টি ব্যক্ত করবে। কিন্তু হলো তার উল্টোটা। পৃথিবীর যত দেশ লোক মনে করত যে এই বিষয়ে ভারতের ওপর অসন্তুষ্টি প্রকাশ করতে পারে, ভারতকে আক্রমণ করতে পারে, বেশিরভাগ দেশ মৌন ছিল। যারা বলেছে তারা এটা বলেছে যে এটা ওদের ইন্টারনাল বিষয়। দুর্ভাগ্য এটা যে আরব দেশ তো শান্ত ছিল, পৃথিবীর সমস্ত ইসলামিক দেশ শান্ত ছিল, কিন্তু আমাদের দেশের কংগ্রেস বকর বকর করত। এটা কেন সেটা আমার মাথায় ঢুকছে না। এর মানে তো শুধু এইটা হলো যে এটা এমন একটা মানসিক বিকৃতিতে ভরা এদের ভাবনা যে পৃথিবীতে, আর ৩৭০-এর পরে পৃথিবীর অনেক ইসলামিক দেশ থেকে বরং সম্মান প্রাপ্তি হয়েছে, আমার কোনো অসুবিধা হয়নি। ৩৭০-এর পরে আমাদের ৮ জন লোকের দেশবাসীর ফাঁসির অর্ডার হয়েছিল। ৩৭০-এর পরের ঘটনা, তাদের জীবন তো ফেরত নিয়ে এসেছি। সেই সময় মোদিজি আমাদের অনেক অপোজিশনে যারা আছেন তাদের বয়ান শুনেছি যে কাতারে আমাদের লোকেদের ফাঁসির শাস্তি দেওয়া হয়েছিল, ওরা জেলে ছিল। ওবেসিজি বলেছিলেন, আরে মোদিজির সঙ্গে তো ওদের সম্পর্ক খুবই ভালো, কি হলো? ইনি তো আবার নাকি বিশ্বগুরু, কি হলো? কেউ আবার বলেছে কাতার, মোদিজি তো বলেন কাতার ইজ মাই সেকেন্ড হোম। এখন কিছু করছেন না কেন? হয় ওরা মোদিকে পুরো স্টাডি করেনি, নয়তো মোদির নাম নিলে পরে মিডিয়ায় একটু জায়গা পাওয়া যাবে সেই জন্য বলে দিয়েছে। কারণ মোদি হলো এমন একখানা ব্র্যান্ড যেটা যে কারণে যাকে গালাগাল দেওয়ার কারণেও ওরা স্পেস পেয়ে যায়, আর সেই জন্য লোক সুযোগ খোঁজে। আরে গালিগালার জন্য কাউকে দিয়ে কি লাভ, মোদিকে দাও। তার জন্য জেনারেলি ওদের জানা উচিত, আরে আরে কিছু তো হবেই, কিছু তো একটা চলছে। এ কথা বলে না, করে ফেলে, এটা ওদের কিন্তু বোঝা উচিত। আর এত বছর হয়ে গেছে, আর আমার সিক্রেট কিছু নেই, সব ওপেন। একটু ভালো করে যদি স্টাডি করে, মিডিয়ার লোকেরাও এটা করে না, মাফ করবেন, ভালো করে স্টাডি করলে ওরা বলতে পারতো যে এটা হয়েছে না, দেখো ৩ দিন পর মোদি এই পদক্ষেপ নেবে, ৫ দিন পর এই পদক্ষেপ নেবে, আপনি বুঝতে পারবেন। কিন্তু আপনাকে তৈরি হতে হবে তার জন্য। আপনি একটা মনগড়া পারসেপশনে বাঁচতে চান, সেইটাই ছড়ান, আর তার অনুকূলে কোনো অ্যানেকডট যদি মেলে খুঁজতে থাকেন। এই কারণেই প্রত্যেকে ফেল করে যায়। এইবার ওদের মনে হয়েছে যে ৪০০ পার, কিন্তু পরিস্থিতি কি? এদের সবাইকে এটা বলতে হচ্ছে যে ৪০০ পার হতে পারে না। অপোজিশন কি বলছে? ওরা তো বুঝতেই পারছে না যে কোথায় নিয়ে যাচ্ছে।
3 পর্বের পরে কেউ ওদের বলেছে যে আপনারা তো গোটা ক্যাম্পেনে এটা নিয়ে লড়ছেন যে মোদি 400 পার করবে কি করবে না। এখন একটা নতুন উপদেশ আপনাকে দেওয়া হয়েছে যে ভাই পাকিস্তানকে একটু ভয় পেয়ে চলো, ওদের কাছে নিউক্লিয়ার বম আছে। আসলে কি ওদের শক্তি আমি নিজে লাহোরে গিয়ে চেক করে এসেছি। আর বিনা কোনো সিকিউরিটি চেক সোজা চলে গেছি এবং সেখানে এক রিপোর্টার রিপোর্ট করছিল, হায় আল্লাহ তওবা, হায় আল্লাহ তওবা, এ বিনা ভিসা কিভাবে চলে এলো। এটাই আলোচনা হতো টিভিতে, এ বিনা ভিসা কিভাবে চলে এলো। আরে কেন আসবো না, এটা তো কোনো একটা সময় আমারই দেশ ছিল। আগে মোদিজি আমরা চিন্তায় থাকতাম যে পাকিস্তান থেকে এখানে এসে বর্ডার ক্রস করে মেরে চলে যায়, তারপর সার্জিক্যাল স্ট্রাইক হয়, এয়ার স্ট্রাইক হয়। এর আগের টার্মের কথা এটা। এই টার্মে পাকিস্তানের লোক খুব বড় লিস্ট দিচ্ছে, আননোন লোক এসে মেরে চলে যাচ্ছে। বিষয় সেটা নয়, পাকিস্তানের লোক সমস্যায় আছে এটা আমি জানি, আর ওদের সমস্যার কারণ আমি সেটাও আমি জানি। কিন্তু দুঃখ এই কথাটায় যে আমার দেশেরই এক ব্যক্তি, দায়িত্বশীল পার্টির এক ব্যক্তি এটা বলেছেন যে কাসাবকে, মানে কাসাব আমাদের দেশের লোককে মারেনি, আমাদের দেশের লোকই দেশের লোককে মেরেছে। পাকিস্তানের ফেভারে, কাসাবের ফেভারে আমার দেশের এক 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 পার্টি যে বহু বছর ক্ষমতায় থেকে যখন 26/11 ঘটে তখন তারা ক্ষমতায় ছিল, তার কাছ থেকে যখন এমন বয়ান আসে যে পাকিস্তানের লোকেরা কোনো সন্ত্রাসবাদ করেনি, এটা হিন্দুস্তানের লোকেরাই করেছে, তখন আমার মাথা লজ্জায় ঝুঁকে যায়, খুব দুঃখ হয়, ভীষণ খারাপ লাগে আমার কাছে। ওখান থেকে খবর আসে যে ভাই আমার এই মরেছে, আমার ও মরেছে, এত মেরেছে। এখন ওরা কাঁদছে সেটা তো আমি বুঝতে পারি, এখানকার মানুষ কেন কাঁদছে সেটা তো বুঝতে পারছি না। এরা এমন একটা কথা বলেছিল যেটা খুবই লজ্জাজনক। যখন রাম মন্দির প্রায় নির্মাণ হয়ে গেছে, তখন উদ্ধব ঠাকরের পার্টির একজন প্রবক্তা বলেছিলেন যে ট্রেনে করে রাম ভক্তদের নিয়ে যাবে আর পাকিস্তানের সহায়তায় ওই ট্রেনের ওপর গুলি চালাবে, লোক মারা যাবে, দাঙ্গা হবে, আর তারপর মোদিজি নির্বাচনে জিতবেন। দাঙ্গা তো হয়নি না, কোনো ট্রেনও জ্বলেনি। এখন ওকে গিয়ে কারো প্রশ্ন করা উচিত যে আপনি মানে ওষুধ টষুধ নেন কি নেন না, কোনো মেডিকেল চেক আপ করিয়েছেন কি করাননি, কেউ তো গিয়ে প্রশ্ন করো ভাই। চলুন আপনারে প্রশ্ন করতে পারবেন না, কিন্তু স্বাস্থ্যের খবর তো নিন, ওনার অসুখটা কি সেটা তো প্রশ্ন করুন, কারণ এমন কথা এমনি এমনি বেরোয় না ভাই, কোনো সুস্থ মানুষ থোড়েই এমন বলে। তো প্রকৃতপক্ষে আপনার মতো লোকে আর আপনার মতো মানুষ তো সব জায়গায় থাকে, তো প্রশ্ন করুন শরীর ঠিক আছে কি না, এটা প্রশ্ন করা উচিত ওনাকে। কিচ্ছু হয়নি, তাও 400 পার। আমরা যেহেতু পাকিস্তান নিয়ে আলোচনা করছি, ওখানকার লোকেদের একটা ইন্টারেস্টিং ভিডিও আমি দেখেছি। যখন চন্দ্রযান নেমেছিল চাঁদের ওপর, তখন ওরা বলেছিল যে আমরা ইতিমধ্যেই চাঁদেই আছি, ওখানে গর্ত আছে, অন্ধকার আছে, বিদ্যুৎ নেই, জলও নেই। আসলে কি ওদের জন্য পতাকায় চাঁদ থাকলেই ওরা খুব খুশি, আর আমার জন্য চাঁদেতে পতাকা পুঁততে পারলে বড় কথা। এ বিষয়ে প্রসঙ্গ ওঠে আমাদের সেকুলারিজমের। আপনি যেখানে আমাদের চন্দ্রযান নেমেছিল তার নাম শিব শক্তি স্থল রেখেছেন।
এই দেশের দুর্ভাগ্য যে প্রতিটি জিনিসকে ভোট ব্যাংকের দৃষ্টিতে দেখা হয়ে থাকে। কেউ যদি বলেন যে শিব শক্তিতে আপত্তির কি আছে, এই সৃষ্টির নিয়ন্ত্রক উনি। আর আমার অপরাধ এইটা যে আমি বলেছিলাম চাঁদের ওপর যেখানে আমার চন্দ্রযান ল্যান্ড করেছিল সেই পয়েন্টের নাম আমি যে কোনো বিজেপি নেতার নামে রাখতে পারতাম, কেউ বারণ করত না, কারণ ওরা সেই পরম্পরাই বানিয়েছে। কিন্তু আমি সেটা করিনি, আমি শিব শক্তি রেখেছি। তো এর প্রভাব ওদের মাথায় এত হয়েছিল যে বলতে কথা তো বলতে পারিনি, কিন্তু পরে প্রায় 1 বছর বাদে ওরা বয়ান দেয় যে হিন্দুদের যে শক্তি আছে না, আমি সেই শক্তিকে নষ্ট করে দেব। কিন্তু ওদের জানা নেই যে আমি শিব এবং শক্তি দুটোই বলেছি। ওরা সত্যি বুঝতেই পারেনি যে আমি শিব এবং শক্তি দুটোই বলেছি। আর শিবের কিন্তু বিষ গ্রহণেরও অনেক ক্ষমতা থাকে। এখন রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার তো এত আড়ম্বর হলো, রাম মন্দির হলো, তাই নিয়েও ওদের আপত্তি ছিল। ওদের বক্তব্য হলো যে আপনারা বিজেপির অনুষ্ঠান বানিয়ে দিয়েছেন ওটাকে। আগে তো মনে হতো যে বোধহয় সেকুলারিজমের মধ্যে যে বিকৃত মানসিকতা আছে তার পরিণাম হলো 70 বছর পর্যন্ত এই মামলাটা আটকানোর জন্য যা কিছু করতে পারত করেছিল। ওরা মনে করত যে এই বিষয়টাকে যদি এইভাবে ঝুলিয়ে রাখা যায় তাহলে ভোট ব্যাংক সুরক্ষিত থাকবে। কিন্তু রাম মন্দির নির্মাণ হওয়ার পর ভোট ব্যাংক সুরক্ষিত থাকার বিষয়টাই আর রইল না, কারণ এই বিষয়টা আর ওদের কোনো কাজেরই থাকলো না। তারপরেও যে বিরোধ করেছে, আমার মনে হয় সেটা 70 বছর পর্যন্ত শুধু যে ভোট ব্যাংকের জন্য করেছে তাই নয়, ওরা মন থেকে এবং কর্মে ও বাক্যে রাম বিরোধী। রামের প্রতি এদের মনে গভীর ক্রোধ, আর তার পরিণতি হলো ওরা এখনো দেখবেন যে রাস্তায় কোনো বাচ্চা যদি জয় শ্রীরাম বলে তো আমি উত্তর দেব জয় শ্রীরাম। আমাকে যদি কেউ গ্রিট করে যে নমস্তে তো আমিও বলবো নমস্তে। কেউ যদি বলে হ্যালো আমিও বলবো হ্যালো। কেউ বললে জয় শ্রীরাম আমিও বলবো জয় শ্রীরাম। আপনি তো দেখে থাকবেন যে যখন ওরা জয় শ্রীরাম বলে তো তখন ওদের মুখটাই পুরোপুরি বদলে যায়, মুখে তালা লেগে যায়, জানি না কেমন কেমন এমন এমন করতে থাকে। আরে বলে দাও না জয় শ্রীরাম, কি ক্ষতি হয় এতে? তার দ্বিতীয়ত দেখুন, আমি বলবো রাম জন্মভূমির যে এই ট্রাস্টি আছে না, আমি ওদের সত্যি অভিনন্দন জানাবো, কারণ রাম মন্দির তো আদালতের রায়ের পরে তৈরি হয়েছে। সারা পৃথিবী জানে যে আদালতেও বাধা দেওয়ার কাজ কারা করত। 19-এ তো ওরা এটাও বলে দিয়েছিল যে জাজমেন্ট এখন দিও না, বিজেপির সুবিধে হবে। আদালতে বলা হয়েছিল, কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল যে চলুন এসব তো থাকুক। এখন আদালতে এসব সত্ত্বেও রাম জন্মভূমি ট্রাস্টির লোকেরা মানুষের ঘরে গেছে এবং গিয়ে সম্মানের সাথে বলেছে যে যা হবার হয়ে গেছে, আপনারা এসব ভুলে যান আর আসুন না, এবার আপনিও আসুন। যেমন ওদের ওখানে গেছে, তেমনি 2-3 প্রজন্ম ধরে আদালতে লড়াই করছিল আনসারি পরিবার, তাদের ছেলে ইকবাল আনসারি, যারাই আদালতে রাম জন্মভূমির বিরুদ্ধে কেস করেছিলেন, বাবরি মসজিদের জন্য লড়াই করেছিলেন, তাদের আমন্ত্রণ জানানো হয় যে চলুন ভাই, এখন তো সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে আদালতে, চলে আসুন। এখন দেখুন স্যার, সিদ্ধান্ত দেশ নিয়েছে। ইকবাল আনসারি সারা জীবন, যার পরিবার বাবরি মসজিদের জন্য আদালতে লড়াই করে গেছেন, রাম জন্মভূমির বিরুদ্ধে লড়াই করতেন, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিয়েছেন, উনি স্বয়ং প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে এসে বসেছিলেন আর এই লোকেরা বয়কট করেন।
তখন গিয়ে এই চিন্তা হয় যে এদের ভাবনাটা কি। শুধু এইটুকুই নয়, পরে আমি জানতে পেরেছি যে শ্রীমান ইকবাল আনসারি উনি ধনী ব্যক্তি নন, উনি সাধারণ পরিবারের। উনি রাম মন্দিরের যে একটা মডেল ছিল কাঠের, সেটা কিনে নিয়ে আসেন। আর ওনার যে পিএসও ছিল তিনি হিন্দু ছিলেন, তাকে ওটা উনি গিফট করেন। ইকবাল আনসারি গিফট করেন ওকে। তার মানে এটা হলো যে এটা আমার অধিকার, আমি লড়াই করব। কিন্তু আদালত যখন সিদ্ধান্ত নিয়েছে তখন উনি তা মাথা পেতে নিয়েছেন। তো এই ইকবাল আনসারির সেকুলারিজম ঠিক নাকি এদের সেকুলারিজম ঠিক, এটা কিন্তু চিন্তার বিষয় দেশের জন্য। এই জন্যই আজকাল আপনাকে সাম্প্রদায়িক, কমিউনাল, হিন্দু মুসলিম করা মানুষ বলছে। এমনটা হলে আসলে কি মানে কাউকে নতুন ডিকশনারি লিখতে হবে, কারণ সব ডিকশনারি খালি হয়ে গেছে। আমাকে গালিগালাজ করতে করতে সব ডিকশনারি শব্দ শেষ হয়ে গেছে। এখন ওদের কাছে কোনো গালাগালি বেঁচে নেই। তো ঘুরে ফিরে সেই হিন্দু মুসলমান বলা ছাড়া ওদের ভোট ব্যাংক জাগাতে পারছে না ওরা। কারণ কাজ তো কিছু করেনি। ৬০ বছর ধরে কোনো মুসলমান বাচ্চার পড়াশোনা করালে, কাউকে থাকার জন্য ভালো ঘর দিলে, কাউকে টয়লেট দিলে, ওদের ঘরে বিদ্যুৎ দিলে, কিন্তু সেই সব কাজ তো ওরা আদৌ কিছু করেনি। শুধু ভয় দেখাও, ওরা এলে কেটে ফেলবে, এটা হচ্ছে মোদি। তারপর এতে আবার যোগী জুড়ে দিয়েছে। এখন এই ভয় দেখানো হয়, ভয় ভয় ভয়। এখন মুসলমান সমাজেও এসব দেখার দৃষ্টিকোণ কিন্তু বদলে যাচ্ছে, ঠিক আছে? আমি মোল্লা মৌলানাদের কথা বলছি না, ওদের ভেস্টেড ইন্টারেস্ট রয়েছে, হিন্দুদের মধ্যেও এমন লোক থাকে, আমি ওদের কথা বলছি না। ইন জেনারেল আমার তো অনেক লোকের সঙ্গে ইন্টারাকশন হয় না, আর আমার অভিজ্ঞতা হলো এই যে ভয় দেখানো কথাবার্তা, তাতে তো ওরা প্রভাবিত হচ্ছে না। ওরা বুঝতে পারে যে এখন ভোটের সময় চলছে, তাই এসব বলছে। মোদিজি আজ অবধি কোনো লিডারের সাহস হয়নি বলে যে মুসলমানদের সংরক্ষণ দেওয়ার প্রয়োজন নেই, মুসলমানদের সংরক্ষণ দেওয়া ভুল, আর আপনি তো প্রকাশ্যে নির্বাচনে বলে বেড়াচ্ছেন। আমি কংগ্রেস পার্টিকে গত ১ মাস ধরে বলে যাচ্ছি যে আপনারা দেশকে লিখিত গ্যারেন্টি দিন। ১, আপনি ভারতের সংবিধানকে বদলাবেন না। দ্বিতীয়ত, সংবিধান বদলিয়ে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেবেন না। তৃতীয়ত, এসসি এসটি ওবিসির সংরক্ষণ কমিয়ে দিয়ে আপনারা ধর্মের ভিত্তিতে ভোট জেহাদিদের সংরক্ষণ দেবেন না। লিখে দিন, দিচ্ছে না। দেশকে দাও না ভাই, বয়ান পর্যন্ত দেওয়ার সাহস নেই। কি বলে যে আরে ভাই ম্যানিফেস্টো দেখো। আমি জানতে চাই যে কোনো কংগ্রেসের ম্যানিফেস্টো এটা লেখা আছে যে ও কারাপশন করবে না বা করবে? কারাপশন করবে না এমন ওদের ম্যানিফেস্টোয় কোথায় আছে কি কোথাও? কংগ্রেসের গত ৫০-৬০ বছরের ম্যানিফেস্টো দেখে নাও, একটা ম্যানিফেস্টোতেও ওরা কারাপশনের কথা উল্লেখ করেছে কি? একবার বলুন না। কারাপশন করে না করে না? এখন আমি প্রশ্ন করব যে কারাপশন কেন করছে? ওরা বলবে আমাদের ম্যানিফেস্টো দেখো, কোথাও লেখা আছে কি? আর এমন থোড়েই হয় ভাই। আর আপনারা দেখে নিন ডক্টর মনমোহন সিং এর বয়ান দেখুন, এই যে এই শাহজাদার বয়ান দেখে নিন। ওদের ম্যানিফেস্টোতে এটা বলা আছে যে ঠিকাদারি এবার ধর্মের ভিত্তিতে দেওয়া হবে, অর্থাৎ কোথাও ব্রিজ বানানো হচ্ছে। তো আজকের দিনে ঠিকাদারি কিভাবে দেওয়া হয়? যে ওদের কাছে রিসোর্সেস কত আছে, ক্যাপাবিলিটি কেমন আছে, এক্সপিরিয়েন্স কেমন, ট্র্যাক রেকর্ড কেমন, আর্থিক ক্ষমতা কত আছে, টেকনোলজিক্যাল ক্ষমতা কেমন, সব কিছু দেখে টেন্ডারের মাধ্যমে কোনো ব্যক্তি এটা পায়। এখন এরা কি বলে যে এর মধ্যে সংরক্ষণ রাখো। এখন আপনারা আমায় বলুন, এভাবে ব্রিজ বানানো হয় নাকি এখন আপনার ভোটে জেতা ছাড়া আর কোনো কাজ আছে কি? শুধু এই নয়, ওরা এটা পর্যন্ত ম্যানিফেস্টোতে বলেছে যে খেলাতেও এখন ওই ধর্মের ভিত্তিতে সংরক্ষণ আনবে। আরে ভাই, খেলোয়াড় ভোর ৪টের সময় উঠে ঘাম ঝরিয়ে
তারপর গিয়ে খেলোয়াড় হয়। জীবনের 15-20 বছর ওরা কাটিয়ে দেয়, আর আপনি বলবেন তুমি যাও ভাই, তুমি ওই মায়ের পেট থেকে হয়েছো, তুমি সরে যাও, ও ওই মায়ের পেট থেকে হয়েছে, ও এদিকে চলে আসবে। এটা কিভাবে সম্ভব? এমন সাহস ওদের? এইসবও ওরা ম্যানিফেস্টোতে লিখেছে। তো দেশ এভাবেই চলবে নাকি? আমাদের মন্ত্র হলো সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু মোদিজি, এমন কথা খান মার্কেট গ্যাংয়ের নাম নিয়ে আজ অবধি কারোর বলার সাহস হয়নি। আপনি বলছেন খোলাখুলি। কথাটা এই যে আমার জন্য চোখের জল ফেলার কেউ নেই। আমি দেশের জন্য বাঁচি, আমি দেশের জন্য লড়ছি, আর প্রতিটি মুহূর্ত দেশের জন্যই আমার, আর সেটা আমি ব্যর্থ হতে দেব না। আমি আমার প্রতিটি মুহূর্ত দেশকে দিচ্ছি, কিন্তু আমি ওয়েস্টেজ হতে দেব না আমার একটা মুহূর্ত। আর সেই জন্য যা কিছু ভুল হচ্ছে আপনারা আমায় বলুন। কাল আমাকে একজন পাঠিয়েছে 9,000-এরও বেশি এমন জায়গা আছে, ইনস্টিটিউশনস আছে, যেখানে এরা এসসি, এসটি, ওবিসির সংরক্ষণ শেষ করে দিয়েছে, মাইনরিটির নাম দিয়ে সংরক্ষণ বন্ধ করে দিয়েছে। একটা পিএসইউ কেউ যদি আপনি প্রাইভেটাইজ করেন, কংগ্রেস পার্টির অধ্যক্ষ হাউসে চেঁচাতে থাকে আপনি প্রাইভেটাইজেশন এত করছেন যে এতে এসসি এসটির কোটা চলে যাবে, তো দলিতদের চাকরির কি হবে? আপনি 9,000 ইনস্টিটিউশন থেকে এসসি, এসটি, ওবিসির কোটা শেষ করে দিয়েছেন। যদি এই প্রশ্নটা আমি করি, আর এই যে খান মার্কেট গ্যাং রয়েছে, ওরা মোদি বাঁ পা আগে ফেলেছে কেন, ডান পা কেন রাখেনি, তাই নিয়ে এক সপ্তাহ দেশের সময় বরবাদ করে, তো ওদের এইটুকু মনে হয় না যে এসসি, এসটি, ওবিসির সংরক্ষণকে রক্ষা করার জন্য ওদেরও কথা বলা উচিত? কেন চুপ করে আছে? আর তখন আমি খোলাখুলি বলি যে এটা একটা ইকোসিস্টেম যা ওদের পাপকে প্রশ্রয় দেওয়ার কাজ করে, আর অন্যদের ভালো ব্যাপারটাকে মন্দে কনভার্ট করায় নিজেদের পুরো শক্তি লাগিয়ে দেয়, আর দেশকে এ বিষয়ে সচেতন করতে চাই আমি। আর এখন যখন সব জায়গায় ফেল হয়ে গেছে, তো এরা জুডিশিয়ারির রাস্তা নিয়েছে, আদালতে গিয়ে বসে থাকা, চেঁচামেচি করা, আর পরিস্থিতিকে বদলানোর চেষ্টা করা। এটা খুবই চিন্তার বিষয় দেশের জন্য। আপনার যোগ্যতা আছে, ক্ষমতা আছে, সব আছে, গণতন্ত্র আছে, নির্বাচনে দাঁড়াও, পার্লামেন্টে এসো, বক্তব্য রাখো, সরকার ভুল করছে তাহলে আটকাও, পদ্ধতি আছে, করবে না, শুধু পরিবেশ দূষিত করবে। আর মমতা দিদি বলছেন যে হাইকোর্টের সিদ্ধান্ত আছে এই সংরক্ষণ নিয়ে, উনি মানবেন না। এখন এটা বলে যে মোদি সংবিধান বদলে দেবে। এখন ইন্দিরা গান্ধী বলেছিলেন হাইকোর্টের ফয়সালা আমি মানব না, এমার্জেন্সি আনেন। এরা এই ধরনেরই লোক, এরা গণতন্ত্রকে মানে না। এদের কাছে নির্বাচন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা নেই, নির্বাচন ক্ষমতা পাবার একটি পদ্ধতি মাত্র। ওদের শ্রদ্ধা গণতন্ত্রে, মতদানে, সংবিধানে, ভারতের রুলস অ্যান্ড রেগুলেশনে মোটেই নেই। আর সেই জন্যই আমি যে পরিবারতন্ত্রের বিপক্ষে কথা বলি, কেন বলি? কারণ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা যখন শেষ হয়ে যায়, তখন গিয়ে আপনার পরিবারের ওপর ভরসা করতে হয়। আর এই সমস্ত লোক, কেউ আমাকে বলুক, কেউ কোনো কনস্টিটিউশনে গিয়ে যদি বলে আমি আমার ছেলেকে আপনাদের সঁপে দিচ্ছি, এটা কি ধরনের গণতন্ত্র বলুন? এটা কেমন গণতন্ত্র? আমাদের জনতাই ঠিক করবে। কিন্তু এটা ওর বাবার কনস্টিটিউয়েন্সি। সেটাই তো কথা। অ্যালবাম দেখিয়ে আসছে, আর ওই ঠাকুমা থেকে শুরু হয়েছে অ্যালবাম।